তো আমাদের এই অংশে আমার সিলেবাসের যতটুকু পার্ট অ্যালটেড ছিল এই নিউক্লিওফিলিক অ্যাডিশনের মধ্যে, তার মধ্যে একটা অংশ হচ্ছে অক্সিডেশন অফ অ্যালকোহলস টু অ্যালডিহাইডস অ্যান্ড কিটোনস। এটা নিউক্লিওফিলিক অ্যাডিশনের সাথে তার খুব একটা সম্পর্ক নেই, রাদার এটা খানিকটা এলিমিনেশন রিয়াকশান, অ্যাডিশনের উল্টো। তো এটাকে বোধহয় আর কোথাও সিলেবাসের প্লেস করা যায়নি বলে এটাকে এইখানে অ্যাড করে দেওয়া হয়েছে। তো যেহেতু নিউক্লিওফিলিক অ্যাডিশনের সেকশনটার মধ্যেই এটা আছে, তাহলে আমরা এটা এখানে পড়ে নেব। আর সেকেন্ডারি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে কিটোন তৈরি হয়, যেমন প্রাইমারি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে অ্যালডিহাইড তৈরি হয়। এটা হ্যাঁ, এটা রিডাকশানের ঠিক উল্টো। রিডাকশানে যেটা করা হয় সেটা হচ্ছে এই কার্বনে একটা হাইড্রোজেন, এই অক্সিজেনে একটা হাইড্রোজেন যোগ করা হয়, এই সেন্ট্রাল কার্বন অক্সিজেন ডাবল বন্ডটাকে সিঙ্গেল বন্ডে কনভার্ট করা হয়। কিন্তু আমরা যদি তার উল্টোটা ভাবি, অর্থাৎ একটা সেকেন্ডারি অ্যালকোহল যার এই কার্বনের ওপর একটা অন্তত একটা হাইড্রোজেন আছে এবং এই অক্সিজেনের ওপর একটা অন্তত একটা হাইড্রোজেন আছে, তাহলে এই দুটো হাইড্রোজেনকে যদি বার করে নিই এবং এই কার্বন অক্সিজেন ডাবল বন্ডের মাঝখানে যদি ডাবল বন্ড দিয়ে দিই, তাহলে অক্সিডেশন হবে। তো অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন করেও তুমি দেখতে পারো যে এটা সত্যি সত্যি অক্সিডেশন কিনা। এই কার্বনটার অক্সিডেশন নাম্বার কত গো? এই কার্বনটার ক্যালকুলেট করে বলতে পারবে? জিরো হবে, ঠিক। কারণ এই দুটো আর মানে কার্বন, তাহলে কার্বনের সাথে কার্বন থাকলে তো জিরোই। হাইড্রোজেন মানে হচ্ছে -1 আর অক্সিজেন মানে হচ্ছে +1, তাহলে কত হলো? +1 -1 জিরো হয়ে গেল। আচ্ছা, সেই একই কার্বনটা যখন প্রোডাক্টে গেছে তার অক্সিডেশন নাম্বারটা কত হয়েছে? +2 হয়েছে, তাই তো? তার মানে একটা অক্সিডেন্ট দরকার যেটা এই অক্সিডেশন নাম্বারটাকে 2 ইউনিট তুলে দিতে পারবে। এবারে একটা কথা বলি, এটা সেকেন্ডারি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহল হলে এই কার্বিনল কার্বনের উপর একটা হাইড্রোজেন থাকে। যদি এটা টার্সিয়ারি অ্যালকোহল হয়, লাইক টার্সিয়ারি বিউটানল বা এই ধরনের কিছু, তাহলে এখানে কোনো হাইড্রোজেন থাকবে? সেক্ষেত্রে অক্সিডেশন কি পসিবল? হবে, কিন্তু সেক্ষেত্রে তোমার নাম্বার অফ কার্বনস প্রোডাক্টে কমে যাবে, তাই না? এখানে যদি সে ফর এক্সাম্পল এটা যদি আইসোপ্রোপানল হয়, তাহলে তুমি এখানে প্রোপানন বা অ্যাসিটোন পাবে, তাই তো? তার মানে 3টে কার্বন ছিল, 3টেই থাকবে। কিন্তু এটা যদি টার্সিয়ারি বিউটানল হয়, তাহলে কিন্তু অক্সিডেশন প্রোডাক্টে 4টে কার্বন থাকবে না, কারণ সেক্ষেত্রে আমাকে কার্বন কার্বন বন্ড ভাঙতে হবে এবং সেটা কার্বন হাইড্রোজেন বন্ড ভাঙার থেকে অনেক বেশি ডিফিকাল্ট। সেই জন্য অনেক ড্রাস্টিক কন্ডিশান লাগে। ওই জন্য আমরা ওই ওই পার্টটাকে কনসিডার করছি না, এবং সেখানে কার্বক্সিলিক অ্যাসিড ট্যাসিড এইসব তৈরি হয়। ওই পার্টটাকে আমরা কনসিডার করছি না, আমরা মোস্টলি প্রাইমারি এবং সেকেন্ডারি অ্যালকোহলের অক্সিডেশনের মধ্যেই থাকবো। এটা করবো কীভাবে? এটাকে করার জন্য আমাদের একটা জেনারেল প্রিন্সিপাল খাড়া করা দরকার, যেখানে এই অক্সিজেনের ওপরে একটা হাইড্রোজেন যেটা রয়েছে সেটাকে আমরা একটা খুব ইলেকট্রোফিলিক গ্রুপ, যেটা হাই অক্সিডেশন স্টেটে আছে, সেটা দিয়ে রিপ্লেস করবো। ধরে নেওয়া যাক সেই গ্রুপটার নাম হচ্ছে এক্স। তো এখানে আমরা প্রোটনকে বার করে দিলাম এবং এক্সকে অ্যাড করলাম। এক্সকে অ্যাড করার পরে এখানে ও এক্স তৈরি হলো। মেবি এখানে এটাকে এক্স প্লাস বলে ধরতে পারি, তাহলে এখানে ও এক্স তৈরি হলো। এবার আমাদের লক্ষ্য হবে এই কার্বিনল কার্বন থেকে হাইড্রোজেনটাকে এবং এই অক্সিজেনের উপরে থাকা এক্সটাকে এলিমিনেট করে দেওয়া। তুমি এই ধরনের এলিমিনেশন রিয়াকশন আগে পড়েছো, যেখানে কার্বন কার্বন ডাবল বন্ড তৈরি হতো। এটা যদি কার্বন হতো তাহলে আমরা এটাকে আলফা কার্বন বলতাম, এটাকে বিটা কার্বন বলতাম, এই কার্বনটাকে আমরা বিটা কার্বন বলতাম, এবং এটা একটা টিপিক্যাল 1-2 এলিমিনেশন বা বিটা এলিমিনেশনের এক্সাম্পল হতো, তাই তো? এবং সেক্ষেত্রে অ্যালকিন তৈরি হতো। ওই যে হফম্যান সেট যে পড়েছিলাম না আমরা, কখন পড়েছিলাম, কোন ক্লাসে পড়েছি, কোন সেমে? সেম 3তেই এলিমিনেশন রিয়াকশন পড়ে এসেছি। এলিমিনেশনের কটা ভাগ ছিল যেন, করকম যেন হয়, কী কী? হ্যাঁ, ইন্টারনাল এলিমিনেশন, ঠিক। তার মধ্যে এই E2 আর EI এই দুটোকে আমরা এখানে দেখতে পাবো। তো এইচ এক্স বেরিয়ে যাবে। এইচ এক্স বেরিয়ে গেলে এক্সটা নিজের হাই অক্সিডেশন নাম্বার থেকে 2 ইউনিট নেমে আসবে, অর্থাৎ এক্সের অক্সিডেশন নাম্বার যদি +n হয়
তাহলে সেখান থেকে +n-2 নেমে আসবে এবং আমরা এখানে একটা কার্বনিল কম্পাউন্ড পাবো। যদি এটা প্রাইমারি অ্যালকোহল হয় তাহলে এটা অ্যালডিহাইড হবে, যদি এটা সেকেন্ডারি অ্যালকোহল হয় তাহলে এটা কিটোন হবে। আমাদের এটাও মাথায় রাখতে হবে যে কিটোনটা যেহেতু সেখানে কোনো কার্বন হাইড্রোজেন বন্ড নেই, তাই সেটাকে ফার্দার অক্সিডাইজ করা ভেরি ডিফিকাল্ট। সেই জন্য ওটার ওভার অক্সিডেশন নিয়ে লোকে মাথা ঘামায় না। হাউএভার ইফ মাই প্রোডাক্ট ইজ অ্যান অ্যালডিহাইড, তো সেই অ্যালডিহাইড কিন্তু তা সেখানে কিন্তু কার্বনের সাথে একটা হাইড্রোজেন এখনও রয়ে গেছে, অ্যান্ড ইট ক্যান বি ফার্দার অক্সিডাইজ টু অ্যালডিহাইডের অক্সিডেশন হলে কী প্রোডাক্ট হয়? ঠিক, কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যায়। আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিড ধরো এটা যদি কার্বক্সিলিক অ্যাসিডই হতো, এখানটা যদি ওইচ থাকতো, তাহলে এই কার্বনটার অক্সিডেশন নাম্বার কত হতো? দুটো অক্সিজেন, টোটাল 3টে বন্ড সেই দুটো অক্সিজেনের সঙ্গে, তাহলে +3। সেটাকে কমানোর মতো কোনো হাইড্রোজেনের সাথে অ্যাটাচমেন্ট নেই, একটা কার্বনের সাথে অর্থাৎ আর গ্রুপের সাথে অ্যাটাচমেন্ট আছে, তাহলে +3। তার মানে এই জায়গাটাতে এটা ছিল হচ্ছে 0। এটা 0 থাকবে না, কারণ এটা তখন তো তোমার এটা প্রাইমারি অ্যালকোহল হবে। প্রাইমারি অ্যালকোহল হলে এই আর প্রাইমের জায়গায় একটা হাইড্রোজেন হবে। এই হাইড্রোজেন যদি থাকে তাহলে এই কার্বনের অক্সিডেশন নাম্বার কত হলো? এটা যদি প্রাইমারি অ্যালকোহল হয় তাহলে দুটো হাইড্রোজেনের জন্য হচ্ছে -2 আর একটা অক্সিজেনের জন্য +1, তাহলে -1। তাহলে সেখান থেকে উঠে এই জায়গাটা যদি এটা যদি হাইড্রোজেন হয় তাহলে ওর অক্সিডেশন নাম্বার কত হলো? এই একই রইল। হ্যাঁ, আচ্ছা, এইটা যদি হাইড্রোজেন হয় অর্থাৎ যদি অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইডের কার্বনের অক্সিডেশন নাম্বার কত? +1, ঠিক। সেখান থেকে +3, তার মানে দেখো আবার 2 ইউনিট চেঞ্জ হয়ে গেল। তার মানে 2 ইউনিট করে অক্সিডেশন নাম্বারটা চেঞ্জ হচ্ছে। এবার আমাদেরকে খুঁজতে হবে যে আমি এই এক্সটা কী, এক্স বস্তুটা কী, যেটা একটা এমন এলিমেন্ট হবে যে অক্সিজেনের সাথে একটা বন্ড করবে এবং তার একটা হাই ভ্যালেন্ট অক্সিডেশন স্টেটে থাকা অবস্থায় সেই বন্ডটা করবে, এবং তারপরে সে আবার নিজে লো ভ্যালেন্ট অক্সিডেশন স্টেটে নামবে এবং প্রেফারেবলি 2 ইউনিট নেমে আসবে। তো তার জন্য আমরা ক্রোমিয়াম 6কে ব্যবহার করতে পারি। এটাতে অ্যাকচুয়াল অক্সিডেন্ট হচ্ছে ক্রোমিক অ্যাসিড, যেটা ক্রোমিয়াম ট্রাইঅক্সাইডকে হাইড্রেট করলে পাওয়া যায়। এটা হচ্ছে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড। এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত? +6। কী করে বার করলে? কেন একটা অক্সিজেনের জন্য +2 ধরছো কেন? কারণ দুটো বন্ড আছে, তাই দুটো বন্ড আছে, তাই না? ওই জন্য। তাহলে ক্রোমিয়ামের মাথায় +6। এবার জল দাও, জল দিলে হাইড্রেশন হবে। তার মানে বেসিক্যালি ক্রোমিয়ামের ওপরে একটা ওইচ ঢুকবে, একটা ক্রোমিয়াম অক্সিজেন ডাবল বন্ডকে ভেঙে দাও, আর সেই অক্সিজেনের ওপরে একটা হাইড্রোজেন ঢোকাও। তার মানে এটা বেসিক্যালি একটা অ্যাডিশন রিয়াকশান। কার্বনিলে যেরকম হাইড্রেট ফর্মেশন হয়, এখানেও তাই হবে। যে এই লাল রঙের যে বস্তুটা আছে H2CrO4, এটা হচ্ছে ক্রোমিক অ্যাসিড। এইটাকে দিয়েও তুমি অক্সিডেশন করতে পারো, অথবা এর করেসপন্ডিং অ্যানহাইড্রাইড, যেটাকে ডাইক্রোমিক অ্যাসিড বলে, H2CrO7, 1 2 3 4 5 6 7, তাই না? H2CrO7, রাইট? এর একটা খুব কমন সল্ট আছে যেটা তুমি প্রায়ই ব্যবহার করে থাকো। কি সেটা? কমলা কমলা দেখতে হয়, কমলা কমলা দেখতে হয় সল্ট একটা, পটাশিয়াম ডাইক্রোমেট। ও আচ্ছা, কি ও আচ্ছা? এগুলো তো চিনতে হবে, না চিনলে কি করে হবে? এই দুটো অক্সিজেনেরকে ডিপ্রোটনেট করে তারপর তার জায়গায় দুটো চার্জ ব্যালেন্স করার জন্য দুটো পটাশিয়াম দিয়ে দাও, তাহলে কী ফর্মুলা হলো? K2 7 O7। চেনো তো তাকে? তাকে তো এমনিই পাওয়া যায়। পটাশিয়াম ডাইক্রোমেট দেখেছো তো বাবু নাকি? কাজ করেছো তো পটাশিয়াম ডাইক্রোমেট নিয়ে? টাইট্রিমেট্রিক অ্যানালিসিস করোনি ইনঅর্গানিকে? নিশ্চয়ই করেছো। রিডক্স টাইট্রিমেট্রি নিশ্চয়ই করেছো। ওটা তো প্রাইমারি স্ট্যান্ডার্ড ইনফ্যাক্ট। তো সুন্দর ওজন করা যায়, সুন্দর রং, সেটা এই অ্যাসিডটার, ডাইক্রোমিক অ্যাসিডের ডাইপটাশিয়াম সল্ট। এবার একদিক থেকে দেখতে গেলে এটা অ্যাসিড, আবার ভেতরের দিক থেকে চেক করতে গেলে এটা একটা অ্যানহাইড্রাইড। কার্বক্সিলিক অ্যাসিড অ্যানহাইড্রাইড তো যেরকম তৈরি হয়, দুটো কার্বক্সিলিক অ্যাসিড থেকে একটা থেকে OH আর একটা থেকে H বার করে দিয়ে যেরকম অ্যানহাইড্রাইড লিঙ্কেজ তৈরি হয়, এটাও তাই। এই ক্রোমিয়ামটার অক্সিডেশন নাম্বার কত এই ক্রোমিক অ্যাসিডে? তার মানে ওই হাইড্রেশনের পরে ওর অক্সিডেশন নাম্বার একই আছে। আচ্ছা, এইবার চিন্তা করো
ভালো করে মনে করে দেখো, তুমি এখনও এটা পুরো ফুল মেকানিস্টিক ডিটেলসে এই ক্লাসে শেখোনি, কিন্তু এই ইনফরমেশনটা তোমার কাছে নিশ্চয়ই আছে, যেটা আমরা এই কিছুক্ষণ আগে যে ক্লাসটা হলো তাতেও দেখলাম, যে একটা সোডিয়াম বোরোহাইড্রেট দিয়ে রিডাকশন করা হচ্ছিল, একটা অ্যালডিহাইড ছিল আর একটা কার্বক্সিলিক অ্যাসিড একই মলিকুলে ছিল, সেটাকে অ্যালডিহাইডটা রিডিউসড হয়ে যাচ্ছে, কার্বক্সিলিক অ্যাসিড রিডিউসড হচ্ছে না, তখন ল্যাকটোন তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিডের রিয়াকশানে কী তৈরি হয়? অ্যালকোহল এস্টার স্যার। এস্টার। তাই এটা তো একটা অ্যাসিড, আর আমার সাবস্ট্রেট হচ্ছে একটা অ্যালকোহল, প্রাইমারি সেকেন্ডারি যাই হোক না কেন। তাহলে এদেরকে যদি আমি অ্যাসিড কন্ডিশনে রিয়াক্ট করতে অ্যালাউ করি, তাহলে ক্রোমেট এস্টার তৈরি হবে। হ্যাঁ, হবে তো? এইখান থেকে ওইচ বার করে দাও, এইখান থেকে এইচ বার করে দাও, দিলে ক্রোমেট এস্টার হবে তো? জল বেরিয়ে গেল। হবে স্যার। এই ক্রোমেট এস্টারটা খেয়াল করে দেখো, আমার এই সিচুয়েশানটা পেয়ে গেছি আমি। এই যে কার্বিনল কার্বন, তার পাশে যেটা অ্যালকোহলিক অক্সিজেন ছিল, তার উপরে একটা হাইভ্যালেন্ট মেটাল গোছের কিছু, যেটা নিজের অক্সিডেশন নাম্বারকে কমিয়ে দিতে সক্ষম, এবং এইখানে একটা হাইড্রোজেন আছে। তাহলে এবার এখান থেকে এলিমিনেশন রিয়াকশান হবে। এইখানে প্রথম যে এলিমিনেশনটা সেটাতে ইআই লিখেছি, আর তারপরের যে এলিমিনেশনটা সেটাতে আমি ইটু লিখেছি। ইটুর জন্য একটা বেস দরকার হয়। এই মিডিয়ামে যেহেতু ক্রোমিক অ্যাসিড আছে, তার মানে মিডিয়ামটা অ্যাসিডিক, তো অ্যাট বেস্ট যেটা সবচেয়ে বেশি বেসিক স্পিসিস আমি যেটা ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে ওয়াটার। তো ওয়াটার দিয়ে আমি এই কার্বিনল হাইড্রোজেনটাকে খেয়েছি এবং অ্যান্টি এলিমিনেশন করেছি ক্রোমেটেস্টারকে। আর তা নাহলে তুমি বলতে পারো যে এটা একটা ইআই এর থ্রু দিয়ে যাচ্ছে, প্রবাবলি এটা মিক্সড মেকানিজম হয়। তার ফলে আমাদের এই হাইড্রোজেনটা এলিমিনেটেড হয়ে গিয়ে কার্বন অক্সিজেন ডাবল বন্ড তৈরি হলো, অক্সিজেন ক্রোমিয়াম বন্ড ভেঙে গেল, এবং ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট নেমে গিয়ে দাঁড়িয়ে গেল ক্রোমিয়াম 6-এ। ক্রোমিয়াম +6 থেকে ক্রোমিয়াম +4-এ ক্রোমিয়াম +4-এ নেমে এলো। তাহলে ক্রোমিয়াম +6 থেকে ক্রোমিয়াম +4-এ গেল, কত ইউনিট চেঞ্জ হলো? 2 ইউনিট স্যার। হ্যাঁ। আর আমার এই অ্যালকোহলের যে অক্সিডেশন নাম্বারটা ছিল সেটা কত ইউনিট চেঞ্জ হলো আমার প্রোডাক্টে? 0 ছিল, হ্যাঁ, 0 ছিল। এখন +2-তে গেল গেছে। যে +2 তে তো কয় ইউনিট চেঞ্জ হলো? 2 ইউনিট। 2 ইউনিট চেঞ্জ হয়ে গেল। বোঝা গেল না? গেল না? স্যার বলছি ইটু রিঅ্যাকশনে তো মানে একটা স্ট্রং বেস নেওয়া হয় স্যার। হ্যাঁ, ঠিকই, দ্যাট ইজ ট্রু। তো এখানে কিন্তু হ্যাঁ, কন্ট্রাস্ট এখানে নেওয়া বেস্ট, আছে। এখানে বেসটা স্ট্রং নয়, কিন্তু এখানে লিভিং গ্রুপটা খুব ভালো, অক্সিজেন ক্রোমিয়াম বন্ডটা ভাঙার জন্য রেডি। হাইড্রোজেনটা অস্বাভাবিক রকমের অ্যাসিডিক, তার কারণ হচ্ছে যে পাশে যে অক্সিজেনটা আছে ক্রোমিয়াম তাকে মারাত্মকভাবে ইলেকট্রন টানছে, ক্রোমিয়াম +6 অবস্থায় আছে, মারাত্মকভাবে ইলেকট্রন টানছে। আর একটা বড় ড্রাইভিং ফোর্স হচ্ছে এই যে ডাবল বন্ডটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু অ্যালকিনের থেকেও অনেক বেশি স্ট্রং। কার্বন অক্সিজেন ডাবল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড স্ট্রঙ্গার না? হ্যাঁ, স্ট্রং। তার ফলে এখানে ইটু রিয়াকশানটা, যেটা অ্যালকিনের ক্ষেত্রে আমরা জেনারেলি দেখতে অভ্যস্ত নই, তুমি ঠিকই বলেছো, কারণ সেখানে আমরা জলকে যখন বেস হিসেবে ব্যবহার করি তখন আমরা নিউট্রাল সাবস্ট্রেট থেকে এলিমিনেশন করি না, আমরা নিউট্রাল সাবস্ট্রেটকে আগে ক্যাটায়নে কনভার্ট করি, সেই ক্যাটায়ন থেকে আমরা বিটা কার্বনের হাইড্রোজেনটাকে খাই। ওই এলিমিনেশনটাকে কী এলিমিনেশন বলে? স্যার বলুন তো। আমরা যখন জলকে বেস হিসেবে ব্যবহার করি এলিমিনেশনে, তখন অ্যাকচুয়ালি E2 আমরা করি না, আমরা আগে RX থেকে R+ তৈরি করি, সেই R+-এর যে কার্বনের উপর প্লাস চার্জ আছে অর্থাৎ আলফা কার্বন, তার পাশের কার্বন থেকে প্রোটন খেয়ে এলিমিনেশনটা করা হয়। এই মেকানিজমটার নাম কি? ইয়ন। হ্যাঁ, E1। কিন্তু এখানে কিন্তু যেহেতু যে ফ্যাক্টরগুলোর কথা আমরা একটু আগে স্পেকুলেট করলাম, সেই ফ্যাক্টরগুলো থাকার জন্য প্রবাবলি H2O is a sufficiently strong base to induce E2 elimination here. On the other hand, it is quite possible that the reaction may even go via an EI mechanism. কিন্তু মোদ্দা কথা হচ্ছে আমার অক্সিডেশনটা হয়ে গেল। তাই তুমি বুঝতে পেরেছো ক্রোমিয়াম 6 কীভাবে ক্রোমিয়াম 4-এ কনভার্টেড হচ্ছে এবং প্রাইমারি বা সেকেন্ডারি অ্যালকোহলকে অক্সিডাইজ করে দিচ্ছে। বুঝেছো? পরিষ্কার হয়েছে? হ্যাঁ, ইট হ্যাপেন্স টু বি সো যে এই ক্রোমিয়াম +4 সেটা আলটিমেটলি ফার্দার রিডিউসড হয় একটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশনের মাধ্যমে, ইভেনচুয়ালি সেটা ক্রোমিয়াম 3-তে গিয়ে জমা হয়। বাট দ্যাটস নট আওয়ার কনসার্ন রাইট নাও, আমরা মোস্টলি কনসার্ন উইথ দি অ্যারোমেটিক অর্গ্যানিক পার্ট। আচ্ছা, এটা তো হলো।
কিন্তু এর আগে আমরা একটা কনসার্নের কথা বলেছিলাম যে আমাদের যদি প্রাইমারি অ্যালকোহল থাকে তাহলে চান্স আছে মিডিয়ামে যে অ্যালডিহাইডটা তৈরি হচ্ছে সেটা ফার্দার অক্সিডাইজ হয়ে যেতে পারে। এখানে কিন্তু সেটাই হয়। এখানে আমি যদি একটা সাবস্ট্রেট হিসেবে প্রাইমারি অ্যালকোহল ব্যবহার করি তাহলে তার করেসপন্ডিং ক্রোমেটেস্টার হচ্ছে এইটা, এবং সেই ক্রোমেটেস্টার এলিমিনেশন রিয়াকশনের মাধ্যমে কার্বন অক্সিজেন ডাবল বন্ড যখন তৈরি করবে তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে একটা অ্যালডিহাইড। মিডিয়ামে কিন্তু জল আছে। কিটোন আর অ্যালডিহাইডের মধ্যে অ্যালডিহাইডের ইলেকট্রোফিলিসিটি যেহেতু বহুগুণ বেশি, অ্যালডিহাইড কিছু কম কিছু বেশি, কিছু অ্যালডিহাইড অনেকটা পরিমাণে, কিছু অ্যালডিহাইড কিছু কম পরিমাণে, কিন্তু কিছু না কিছু পরিমাণে হাইড্রেট ফর্মে থাকতে পারে না? অ্যালডিহাইড স্যার মানে ফর্মিক অ্যাসিডটা বেশি থাকে স্যার। ফর্মিক অ্যাসিড আবার করতে গেল? না না সরি, ফর্মালডিহাইড তো পুরোটাই থাকে। ফর্মালডিহাইড ফর্মালডিহাইড তো পুরোটাই থাকে। তা মিথানলকে অক্সিডেশনের কথা তো হচ্ছে না। যে কোনো একটা প্রাইমারি অ্যালকোহলকে যদি অ্যালডিহাইডে কনভার্ট করো, সেটা যদি অত্যন্ত বাল্কি বা খুব মানে ইলেকট্রন রিলিজিং গ্রুপটুক যদি না থাকে তাহলে খানিকটা হাইড্রেট তো হবে, হ্যাঁ হবে তো? তাহলে এই দেখো, এই যে হাইড্রেট তৈরি হয়েছে তুমি বুঝতে পারছো এটা বেসিক্যালি একটা অ্যালকোহল। হ্যাঁ তাহলে এই ঘটনাটা আবার ঘটবে। এই কার্বনের অক্সিডেশন নাম্বার কত? +1 দুটো অক্সিজেন, দুটো বন্ড, তাহলে +2, হাইড্রোজেনের জন্য -1, আর এর জন্য 0, তাহলে +1। তাহলে আবার এই একই জিনিস ঘটলো এইখানে, এবার কার্বনের ওপর আবার হাইড্রোজেন আছে, তাহলে আবার EI/E2 হলো। প্রোডাক্ট কী হলো দেখেছো? কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাচ্ছে। তাহলে এরকম করলে তো হবে না। আমি তো এইখানে রিয়াকশানটাকে থামাতে চাইছি, আমি তো অ্যালডিহাইডে সিনথেসিস করতে চাইছিলাম, আমি তো ইয়ে করতে চাইনি, কি কার্বক্সিলিক অ্যাসিড বানাতে চাইনি। তাহলে উপায় উপায় আছে। প্রথম দিকে যেটা করতো সেটা হচ্ছে যে বিশেষ করে লো মলিকুলার অ্যালডিহাইডগুলোর জন্য তাদের যে প্রিকারসার অ্যালকোহলগুলো তাদের দুজনের মধ্যে না প্রচুর ডিফারেন্স আছে বয়লিং পয়েন্টের। এখানে আমি একটা জিনিস ভুল করে এটা দুটোই 97 লিখে ফেলেছি, এটা 50 ডিগ্রির কাছাকাছি হবে। হ্যাঁ, যদি তুমি এইটা স্টাডি মেটেরিয়ালটা ফলো করে পড়ে থাকো তাহলে এখানটায় কারেকশন করে নিও। এটা 50 ডিগ্রির কাছাকাছি বয়লিং পয়েন্ট হবে, দুটোর বয়লিং পয়েন্ট এক হতে পারে না। কিন্তু তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও, এইটার যা মলিকুলার ওয়েট আর এটার মলিকুলার ওয়েট খুব কি আলাদা? জাস্ট দুটো হাইড্রোজেন অ্যাটম কম আছে, তাই না? বিরাট তো আলাদা নয়, তাহলে বয়লিং পয়েন্টের এতখানি ডিফারেন্স হলো কী করে? কিন্তু এখানে তো একটা হাইড্রোজেন বন্ডিং মানে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং এখানে মানে কোথায়? ফার্স্টেরটা তো আরে নাম কি ওই? অ্যালকোহলে হ্যাঁ, ফার্স্টেরটা, ওপরেরটা, নিচেরটা, এইসব কি? অ্যালকোহলে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হবে, কারণ অ্যালকোহল বোথ হাইড্রোজেন বন্ড ডোনার অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকসেপ্টার। এখানে আমরা ব্যবহার করেছি প্রোপানল, তো এন প্রোপানল তো ঠিকই আছে, 1 প্রোপানল ঠিকই আছে, হতেই পারে, হবে। আচ্ছা, করেসপন্ডিং যে প্রোপানলটা হয়েছে 3 কার্বন অ্যালডিহাইড, সেটা কি নিজের আরেকটা ওরকম মলিকুলের সাথে হাইড্রোজেন বন্ডিং করতে পারে? সেটা ডোনার হতে পারে না হাইড্রোজেন বন্ডিং, অ্যাকসেপ্টার, ডোনার না। ডোনার হতে গেলে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের ওপরে হাইড্রোজেন থাকতে হবে, যেটা এর আছে। এটা ডোনার অ্যাজ ওয়েল অ্যাজ অক্সিজেন থাকার জন্য অ্যাকসেপ্টার। এখানে অক্সিজেনটা আছে, তার মানে হাইড্রোজেন মানে অ্যাকসেপ্টার বটে। ডোনার কি? ডোনার না স্যার। হ্যাঁ, ডোনার না, তাহলে হাইড্রোজেন বন্ডিং হবে না। হাইড্রোজেন বন্ডিং হয়ে গেলে এফেক্টিভ মলিকুলার ওয়েট অনেক বেড়ে যায়, ইন্টারমলিকুলার অ্যাসোসিয়েশন অনেক বেড়ে যায়, তার ফলে বয়লিং পয়েন্ট বেড়ে যায়। তো এইতে আমার লাভটা কি? লাভটা হচ্ছে এইটা যে আমি একটা রিয়াকশান করছি, সেখানে আমি দেখো অক্সিডেশন হিসেবে আমি ব্যবহার করছি ক্রোমিয়াম 6, এখানে ইন সিটু আমি লিবারেট করছি ডাইক্রোমিক অ্যাসিড, কারণ আমি নিয়েছি পটাশিয়াম ডাইক্রোমেট আর তার সাথে সালফিউরিক অ্যাসিড আর জল দেওয়া আছে, যা যা লাগবে সব দেওয়া আছে। রিয়াকশান টেম্পারেচারটা রাখা হয়েছে এর বয়লিং পয়েন্টের নিচে, কিন্তু এর বয়লিং পয়েন্ট যেটা ওই 50-50-এর কাছে তার ওপরে। তাহলে রিয়াকশান মিডিয়ামের টেম্পারেচার এমনই যে অ্যালকোহলটা ফুটতে পারছে না, অর্থাৎ সেটা বাষ্প হতে পারছে না, ভেপার হতে পারছে না, কিন্তু গরম হয়ে আছে, রিয়াকশান করছে। আর টেম্পারেচারটা এমন রাখা আছে যাতে অ্যালডিহাইড যেই তৈরি হচ্ছে সে ভেপোরাইজ করে যাচ্ছে, সেই ভেপারটা রিয়াকশান চেম্বার থেকে বেরিয়ে আসছে, আমি সেটাকে ঠান্ডা করে ধরে নিচ্ছি। তাহলে কি রিয়াকশান চেম্বার থেকে যদি অ্যালডিহাইডটাকে বার করে নিতে থাকি কন্টিনিউয়াসলি, তাহলে কি আর হাইড্রেট তৈরি হবে?
সেটা তো তাহলে কি ওভার অক্সিডেশনটা হবে? হবে কি? আছে। আচ্ছা, এইটা কি একটা জেনারেল সলিউশন, মানে যে কোনো প্রাইমারি অ্যালডিহাইড, সরি, যে কোনো প্রাইমারি অ্যালকোহল থেকে অ্যালডিহাইডের জন্য এই টেকনিকটা অবলম্বন করলে হবে, না কাদের জন্য হবে? এটা কাদের জন্য হবে? যেখানে প্রাইমারি অ্যালকোহল। যে কোনো প্রাইমারি অ্যালকোহলের জন্য, ধরো আমার এখানটায় এখানে যদি আমি 20খানা কার্বন লাগিয়ে দিই, এদিকে যদি আমি 20খানা কার্বন লাগিয়ে দিই, তাহলে সেই প্রাইমারি অ্যালকোহলের অক্সিডেশন কি ওই রকমভাবে এই স্ট্র্যাটেজি ফলো করলে সাকসেসফুলি করা যাবে? তখন তো সেটা হবে না সেটা। কেন হবে না বলো দেখি? ঠিকই হবে না, কেন হবে না বলো? কারণ তো স্যার কারণ হাইড্রোফোবিক পার্ট তো মানে বেড়ে গেছে। হাইড্রোফোবিক পার্ট বেড়ে গেছে, তুমি আসল কথাটা বলো। এই স্ট্র্যাটেজিটা তখনই সাকসেসফুল হবে যখন অ্যালডিহাইড এবং তার প্যারেন্ট অ্যালকোহলের মধ্যে সিগনিফিক্যান্ট ডিফারেন্স ইন বয়লিং বয়লিং পয়েন্ট পয়েন্ট। থাকবে। ছোট ছোট অ্যালকোহল এবং তাদের করেসপন্ডিং অ্যালডিহাইডের মধ্যে বয়লিং পয়েন্ট হিউজলি ডিফারেন্ট, যেমন এখানে 97 বনাম 50 বা 49, যাই হোক আমি ভুলে গেছি, মনে নেই সেটা, ভুল করে 97 লিখে ফেলেছি, দুটোর বয়লিং পয়েন্ট এক হতে পারে না। কিন্তু যদি তুমি এখানে 3টে কার্বনের বদলে যদি অনেকগুলো কার্বন নিয়ে নাও, 8-10টা 7-8টা কার্বন নিয়ে নাও, তখন তার যে করেসপন্ডিং অ্যালডিহাইড আর ওই প্যারেন্ট অ্যালকোহল, তাদের মধ্যে খুব একটা বয়লিং পয়েন্টের ডিফারেন্স নেই, বা এতই সামান্য ডিফারেন্স যে টেম্পারেচার এমনভাবে কন্ট্রোল করা সম্ভব না যাতে অ্যালকোহল বেরোবে না কিন্তু অ্যালডিহাইড বেরিয়ে যাবে। তাহলে এটা একটা জেনারেল সলিউশন হতে পারে না, তাই তো? আচ্ছা, কিছু কিছু অ্যালডিহাইড এমন আছে যাদের হাইড্রেট ফর্মেশন করার টেন্ডেন্সিটা একটু কম আছে, তাদের জন্য এই মেথডটা সাকসেসফুল হবে। যেমন ধরো এই পার্টিকুলার কম্পাউন্ডটা। আচ্ছা, এখানে চিন্তা করে দেখো, এই জায়গাটাতে জল ইউজ করে ঝামেলা মিটিয়ে দিয়েছিল, সালফিউরিক অ্যাসিড দিয়েছে, জল দিয়েছে, ডাইক্রোমেট দিয়েছে, কোনো অসুবিধা হচ্ছে না, সুন্দর রিয়াকশন হচ্ছে। এখানে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড দিয়েছে, জল দিয়েছে, সালফিউরিক অ্যাসিড দিয়েছে, তার মানে H2CrO4 তৈরি করছে, অ্যাসিটোন দিয়েছে। অ্যাসিটোনটা কেন দিল, কী কারণে দিল বলে তোমার মনে হয়? কী কারণে দিল বলে মনে হয় তোমার? আমি তোমাকে একটা হিন্ট দিয়ে দিই, এর মলিকুলার ওয়েট কিন্তু এর থেকে অনেক বেশি। তুমি যদি স্মল অ্যালকোহল নাও, ছোট ছোট অ্যালকোহল নাও, তারা জলে সলিবল না, ফুললি মিসেবল না? কিন্তু তুমি যদি হাইড্রোফোবিক পার্টটা অনেক স্বাভাবিক বাড়িয়ে দাও, যেমন তুমি এই জায়গাটাতে বাড়িয়ে দিয়েছো, সেটা কি তখন জলে মিসেবল থাকবে নাকি ইমমিসিবল হয়ে যাবে? মিসিবল হয়ে যাবে। তা ইমমিসিবল যদি হয়েই যায়, তাহলে কী করে কাজটা হবে? কাজটা কি হবে? তোমার অক্সিডেন্ট জলে সলুবল, আর তোমার যাকে অক্সিডেশন করবে সাবস্ট্রেট, সে জলে মোটেও সলুবল নয়, তাহলে তোমাকে কোসলভেন্ট দিতে হবে না? আচ্ছা বেশ, তাছাড়াও অ্যাসিডনের অন্য রোল আছে, সেগুলো আমরা পরে দেখব। তো এখানে দেখো, এইখানে এই সুন্দর অ্যালডিহাইডটা তৈরি হয়েছে, এখানে একটা ট্রান্স আইসোমার করেছিলাম, এখানে একটা সিস আইসোমার করেছি, বা হোয়াটএভার, দুটো ডায়াস্টার আইসোমার। এই কম্পাউন্ডটাও একটা অ্যালাইলিক অ্যালকোহল ছিল, সেটা একটা আলফাবিট আনস্যাচুরেটেড অ্যালডিহাইড তৈরি হয়েছে, সিনামালডিহাইড তৈরি হয়েছে। এইখানে বেঞ্জালডিহাইড তৈরি হয়েছে ফ্রম বেঞ্জাইল অ্যালকোহল। আচ্ছা, এই যে কম্পাউন্ডগুলো প্রোডাক্ট হিসেবে পাচ্ছি, তাদের হাইড্রেট তৈরি করার টেন্ডেন্সি নর্মাল অ্যালডিহাইডের থেকে একটু কম কেন? কারণ স্যার এখানে অ্যাসিটোন ইউজ করছি। তা অ্যাসিটোন হাইড্রেট তৈরি করবে? না না, তুমি বলো। কেন রে বাবা, কম কেন? আচ্ছা তুমি আমাকে বলো তো, এই কার্বনটার ইলেকট্রোফিলিসিটি এই জায়গাটা যদি ডাবল বন্ড না থাকতো, তাহলে বেশি হতো না কম হতো? তাহলে তো ওটা ডাবল বন্ড থাকার জন্য লেস ইলেকট্রোফিলিক হয়ে গেছে না? লেস ইলেকট্রোফিলিক হয়ে গেছে। কনজুগেশন, এই তো একটু আগের ক্লাসেই তো বললে। তাহলে এখানে হাইড্রেট তৈরি হওয়াটা কি খুব ভালো মানে হবে, খুব মানে ফেভারেবল হবে? তো তাহলে তো হাইড্রেট ফর্ম সেখানে হবে না। হাইড্রাইড না, হাইড্রেট ফর্মেশনটা ডিসকারেজড হচ্ছে। হাইড্রেট ফর্মেশন না হলে এইসব
অ্যাডিশনাল প্রবলেম কি অকার করবে না করবে না? এটাই যদি তৈরি না হয় হবে না স্যার। তাহলে হবে না, ওভার অক্সিডেশন হবে না। বুঝতে পেরেছো কেন কেন এটা এই সব সাবস্ট্রেটের জন্য সাকসেসফুল হচ্ছে? হ্যাঁ স্যার। বোঝা গেছে? আচ্ছা এইবার কথা হচ্ছে যে তো ঠিক আছে, এগুলো তো সব এক্সেপশনাল কেস এবং আমরা অ্যালডিহাইডের তৈরি করার জন্য জেনারেলাইজ কেস একটা তৈরি করতে হবে, কিন্তু আমাদেরকে এটা একটা ভালো রাস্তা কিন্তু দিচ্ছে যে যদি আমার লক্ষ্য থাকে প্রাইমারি অ্যালকোহল থেকে ভায়া অ্যালডিহাইড কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করা, তাহলে এই রিয়েজেন্টটা খুবই ভালো রিয়েজেন্ট। এই যেমন ধরো আমরা কতগুলো এক্সাম্পল দিয়েছি, ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড, অ্যাকুয়া সালফিউরিক অ্যাসিড, অ্যাসিটোন, এই কম্পাউন্ডে দেখো দুটো অ্যালকোহল আছে, একটা সেকেন্ডারি একটা প্রাইমারি। সেকেন্ডারিটা অক্সিডাইজড হয়ে কিটোনে গিয়ে থেমে গেছে, আর কিছু হয়নি। প্রাইমারিটা কী হয়েছে? প্রাইমারিটা একটা অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড হয়ে গেছে। আমি চাইছি এখানে কার্বক্সিলিক অ্যাসিড হোক, সেই জন্য আমি ওই রিয়েজেন্ট ব্যবহার করেছি। মানে এরকমও তো আমার চাহিদা হতে পারে যে প্রাইমারি অ্যালকোহল থেকে কার্বক্সিলিক অ্যাসিড বানাবো, তাহলে আগে অ্যালডিহাইড বানাবো, তারপর সেটাকে আবার অক্সিডাইজ করবো, দুটো স্টেপ আমি কেন করবো? আমি এমন রিয়েজেন্ট দেবো যেটা একটা স্টেপেই হয়ে যায়। তার জন্য এই ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড, অ্যাকুয়া সালফিউরিক অ্যাসিড ভালো। বোঝা গেল না গেল না? বুঝেছো? বুঝতে পেরেছো? এই যে জিনিসটা, এই জিনিসটার আমরা একটা পেজ অ্যাকচুয়ালি মিস করে চলে এসেছিলাম। এই জিনিসটার, এই রিয়েজেন্টের নাম হচ্ছে জোনস রিয়েজেন্ট, এওয়ার্ড জোনসের নামে। ঠিক আছে? অনেক সময় যেটা করা হয় সেটা হচ্ছে সালফিউরিক, অ্যাকুয়া সালফিউরিক অ্যাসিড ইত্যাদি এইসব ব্যবহার না করে আমরা টু ফেজ সিস্টেম ব্যবহার করি। যেমন ধরো এটা একটা সেকেন্ডারি অ্যালকোহল, এটাকে অক্সিডাইজ করছে কার্বনিলে, কিন্তু এই একই সেকেন্ডারি অ্যালকোহলকে অক্সিডাইজ করার সময় দেখো জলের সাথে ইথার ব্যবহার করছে। তার কারণটা কিছুই না, সেটা হচ্ছে এই সেকেন্ডারি অ্যালকোহলটাকে অক্সিডাইজ করে যখন কার্বনিল হবে, এর পাশের এই আলফা কার্বনটা, এটা স্টিরিওজেনিক, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, নিশ্চয়ই। আচ্ছা মিডিয়ামটা তো স্ট্রংলি অ্যাসিডিক, তাই না? তোমার মনে আছে কার্বনে যদি পাশে, কার্বনের পাশে যদি আলফা কার্বন থাকে, এই মানে আলফা হাইড্রোজেন থাকে, তাহলে সেখানে এপিমেরাইজেশন হয়ে যায় ভায়া এনল, অর্থাৎ স্টিরিওকেমিস্ট্রি মিক্সচার হয়ে যেতে পারে। সেটা তো। রেসিমাইজেশন আমরা পড়েছিলাম না? হ্যাঁ স্যার। এখানে রেসিমাইজেশন হবে না, এখানে এপিমেরাইজেশন হবে, কারণ এই সেন্টারটাও স্টিরিওজেনিক, এটার তো চেঞ্জ কিছু হবে না, কারণ এখানকার প্রোটনটা তো কোনোভাবেই এনলেট বা এনল তৈরি করার দিকে যেতে পারে না, কিন্তু এখানে যে হাইড্রোজেনটা আছে সেটা তো অ্যাবস্ট্রাক্ট হয়ে এখানে এনল হতে পারে, এবং এনলের যখন ফার্দার প্রোটনেশন হবে তখন দুটো ফেজ থেকেই, এনলের দুটো ফেজ থেকেই প্রোটনেশন পসিবল, তাহলে এই কম্পাউন্ডটাও হবে, তার সাথে সাথে তার ডায়াস্ট্রিও আইসোমারটাও হবে, যেখানে এই আইসোপ্রোপাইল গ্রুপটা আমার দিকে থাকবে, অর্থাৎ ওয়েজ বন্ডে, ড্যাশ বন্ডে না থেকে ওয়েজ বন্ডে থাকবে। তাহলে সেটাকে আটকানোর জন্য অনেক সময় অর্গ্যানিক সলভেন্ট হিসেবে বেনজিন বা ইথার ব্যবহার করা হয়। যখনই এটা তৈরি হলো, এর তো জলের সলিবিলিটি রিলেটিভলি কম, ইথারে অনেক বেশি, তাহলে ও ইথারে চলে যায়। টু ফেজ সিস্টেম, অর্থাৎ একটা হচ্ছে জল, যেখানে ইনিশিয়ালি অক্সিডেশনটা পসিবল হলো, তারপরে আমার অক্সিডেশন প্রোডাক্ট যেটা, যেহেতু সেটা অ্যালকোহল নয়, যেহেতু সেটা কিটোন, তাহলে তার জলের সাথে হাইড্রোজেন বন্ড করার টেন্ডেন্সি অনেক কমে গেছে, তাহলে সলিবিলিটি জলে কম হয়ে গেছে, সে কিন্তু তখন ওই বেনজিন বা ইথারে সলিবল হয়ে যাবে, এবং আমার অ্যাসিডিক মিডিয়ামটা তার নাগালার পাবে না, তার ফলে এপিমেরাইজেশনটা আর হবে না। তাছাড়া অ্যাসিডন তো ব্যবহার করা হয়েই থাকে, যেমন আমি বললাম অ্যাসিডনের একটা কথা তো আমি বলেইছি যে এক্সেলেন্ট সলভেন্ট ফর ওয়াইড রেঞ্জ অফ অর্গানিক মলিকিউলস। যে সমস্ত মলিকিউল জলে সলিবল নয় বা প্রোটিক সলভেন্টে অত ভালো যায় না, তাদের জন্য অ্যাসিটোনকে আমরা কো সলভেন্ট হিসেবে ব্যবহার করতে পারি, কারণ অ্যাসিটোন জলে বা অ্যালকোহলে অলমোস্ট ফুললি মিসেবল। আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে যে এক্সেস অক্সিডেন্ট অনেক সময় থেকে যায়, অ্যাসিটোন নিজেকে স্যাক্রিফাইস করে দেয়, অ্যাসিটোন নিজেকে স্যাক্রিফাইস করে অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়। এক্সেস অক্সিডেন্টটা যাতে আমার সাবস্ট্রেটকে বেশি, মানে যতটুকু ডিজায়ার্ড অক্সিডেশন ততটুকুই করতে পারে, তার বাইরে যেন করতে না পারে, সেই জন্য অনেক সময় অ্যাসিটোনকে ব্যবহার করা হয়। এখানেও কতগুলো এক্সাম্পল দেওয়া আছে। আনফর্চুনেটলি আমরা আমাদের পড়াটা সেকেন্ড স্লাইডটা থেকে শুরু করেছি, কারণ সেটাই খোলা ছিল, আমি খেয়ালও করিনি যে প্রথম স্লাইডটা মিস হয়ে গেছে, কিন্তু আমরা এটা বলে দিলাম ওভারঅল। এই ভদ্রলোকের নামে জোনস রিয়েজেন্ট, এই ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড, অ্যাকুয়া সালফিউরিক অ্যাসিড, অ্যাসিটোন। কিন্তু এটা অ্যালডিহাইড বানানোর জন্য জেনারেল টেকনিক নয়। কেন সেটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার।
কার্বক্সিলিক অ্যাসিড বানানোর জন্য ঠিক আছে, এই প্রাইমারি অ্যালকোহলকে অক্সিডাইজ করে কার্বক্সিলিক অ্যাসিড বানাচ্ছে, এখানেও তাই প্রাইমারি অ্যালকোহল কার্বক্সিলিক অ্যাসিড হয়েছে, প্রাইমারি অ্যালকোহল কার্বক্সিলিক অ্যাসিড হয়েছে, সবই হয়েছে, এখানেও তাই। এরকম গাদা গাদা এক্সাম্পল আছে। সত্যি কথা বলতে এক্সাম্পলগুলো আমি দিয়েছি জাস্ট দেখার জন্য। এখান থেকে এত সব জটিল মলিকিউল তোমাকে পরীক্ষাতে দেবে না, দেবে খুব সিম্পল মলিকিউল। এবার তাহলে আমি করবোটা কী করে? ওই হাইড্রেট বানানো আমাকে আটকাতে হবে। তাহলে আই নিড অ্যান অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য সিনথেসিস অফ অ্যালডিহাইডস বাই অক্সিডাইজিং প্রাইমারি অ্যালকোহলস, একটা জেনারেল মেথড চাই। উই নিড টু মডিফাই দি অক্সিডাইজিং এজেন্ট। মেন সমস্যা হচ্ছে হাইড্রেট তৈরি করছে তাই, তাহলে হাইড্রেট তৈরি করা বন্ধ করতে হবে। এবার অ্যালডিহাইড তো আমার প্রোডাক্ট, তাকে তো আমি কিছু করতে পারবো না। হাইড্রেট তৈরি করতে গেলে অ্যালডিহাইডের সাথে আর কি লাগে? হ্যাঁ, তার মানে অ্যাকুয়াস মিডিয়ামে রিয়াকশানটা করা যাবে না। তার মানে ক্রোমিয়াম 6কে আমাকে ব্যবহার করতে হবে নন অ্যাকুয়াস মিডিয়ামে। অক্সিডেশন হ্যাজ টু বি ক্যারিড আউট ইন এ নন অ্যাকুয়াস সলভেন্ট। এখানে দুটো রিয়েজেন্টের, অনেকগুলো রিয়েজেন্টের নাম আছে, তার মধ্যে প্রথম দুটো দেখো। এই যে রিয়েজেন্টটা, এটা ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড পিরিডিন, এবং এটাকে নেওয়া হয় ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড ইন পিরিডিন, তার নাম হচ্ছে সারেট রিয়েজেন্ট। আর সেই একই কম্বিনেশনকে যদি তুমি CH2Cl2 ব্যবহার করো, একবার তুমি পিরিডিনকে সলভেন্ট হিসেবে ব্যবহার করছো, আর একবার তুমি CH2Cl2কে সলভেন্ট হিসেবে ব্যবহার করছো, তাহলে তার নাম হচ্ছে কলিন্স রিয়েজেন্ট। এদের স্ট্রাকচারগুলো মোটামুটি এরকম দেখতে। যদি পিরিডিনের মধ্যে থাকে তাহলে শুধু পিরিডিনটাই সলভেন্ট, আর যদি CH2Cl2 নাও তাহলে CH2Cl2টা সলভেন্ট। এখানে দেখো, দেখো লম্বা চেনের প্রাইমারি অ্যালকোহল CH2Cl2 দিয়ে রিয়াকশন করছে, কলিন্স রিয়েজেন্ট দিয়ে রিয়াকশন করছে, হয়েছে প্রোডাক্ট? হয়েছে। আচ্ছা, এই দেখো বেনজাইল অ্যালকোহলকে অক্সিডাইজ করেছে, হয়েছে। আরেকটা লং চেন অ্যালকোহল অক্সিডাইজ করেছে, অ্যালডিহাইড। আরেকটা লং চেন অ্যালকোহল, অ্যালডিহাইড। একটা অ্যালাইলিক অ্যালকোহল, অ্যালডিহাইড। একটা স্টেরিক্যালি বিটা কার্বনে স্টেরিক্যালি হিন্ডার্ড প্রাইমারি অ্যালকোহল, অ্যালডিহাইড। আর সেকেন্ডারি অ্যালকোহলকে যদি কেউ এটা দিয়ে অক্সিডাইজ করে তো অবভিয়াসলি কিটোন হবে, তা নিয়ে কোনো প্রবলেম নেই। তো কিটোন তো আমার জোন্স রিয়েজেন্ট দিয়েও হয়ে যায়। জোন্স রিয়েজেন্ট এতটাও পাওয়ারফুল নয় যে সে প্রোডাক্ট কিটোনকে দুমদাম অক্সিডাইজ করতে থাকবে, particularly in presence of acetone, which is plentiful in the reaction medium. তাহলে এটা গেল একটা। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, যেটার নাম হচ্ছে কোরে সাগস রিয়েজেন্ট। পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, কোরে সাগস রিয়েজেন্ট, এটা ইলিয়াস কোরের ল্যাবে ডেভেলপ করা। এই ক্রোমিয়াম ট্রাইঅক্সাইডকে 6 নর্মাল HCl দিয়ে ট্রিট করলে সেখানে ক্লোরোক্রোমিক অ্যাসিড তৈরি হয়। দেখতে পাচ্ছ এখানে HCl অ্যাড হয়েছে বেসিক্যালি এই কার্বন, এই ক্রোমিয়াম অক্সিজেন ডাবল বন্ডে, হয়েছে। তার মানে ক্লোরোক্রোমিক অ্যাসিড তৈরি হয়েছে। আচ্ছা, এটা খানিকটা ইয়ের মতো না, মানে অ্যাসিড ক্লোরাইডের মতো দেখতে না, আর COCl এর মতো দেখতে না? আবার যদি তুমি মানে বাঁ দিক থেকে দেখো তাহলে এটা অ্যাসিড ক্লোরাইড, আর যদি ডান দিক থেকে দেখো তাহলে এটা কার্বক্সিলিক অ্যাসিডের মতো। তো তার মধ্যে তুমি পিরিডিন দিয়েছো। অ্যাসিডের মধ্যে পিরিডিন দিলে কী হয়? কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে পিরিডিন দিলে অ্যাসিড বেস রিয়াকশন হবে, তাহলে ক্লোরোক্রোমিক অ্যাসিডের সল্ট তৈরি হবে, আর পিরিডিনটা পিরিডিনিয়াম হবে। সেই জন্য এর নাম হচ্ছে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত? +8। +5? কেন হঠাৎ 5 কেন? তুমি ক্লোরিনকে নেগলেক্ট করছো কেন? 3টে অক্সিজেনের সাথে 5টা বন্ড, তাহলে +5। ক্লোরিন তো অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে তো ক্রোমিয়ামের আরেকটা +1 হওয়ার কথা, তাহলে +6, ঠিকই আছে। ঠিক আছে, এটা মাইল্ডলি অ্যাসিডিক কন্ডিশন, কারণ পিরিডিনিয়ামের পিকে ভ্যালু কত জানো? পিরিডিনিয়ামের পিকে ভ্যালু কত জানো? জানা আছে? ওই 5-এর কাছে হবে, তার মানে অ্যাসিডিক অ্যাসিডের কাছাকাছি পিকে। অনেক সময় সোডিয়াম অ্যাসিডেট বাফার দিয়ে ব্যবহার করে। দেখো এখানে গুচ্ছ এক্সাম্পল আমি দিয়েছি, কোনোটা প্রাইমারি কোনোটা সেকেন্ডারি অ্যালকোহল। এগুলোর মধ্যে আলাদা করে আর বলার কিছু নেই। কখনো CH2Cl2 ইউজ করছে, কখনো N-হেক্সেন ব্যবহার করছে, রিয়েজেন্টগুলো বেসিক্যালি একই। মেকানিজমটা আমি একটু পরে বলছি। আচ্ছা, এটা 2 নম্বরের বদলে এটা 3 নম্বর হবে। পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেটের বদলে যদি পিরিডিনিয়াম ডাইক্রোমেট থাকে, অর্থাৎ ওই যে পটাশিয়াম ডাইক্রোমেটে যেরকম দুটো পটাশিয়াম প্লাস দিয়ে এই দুটো অক্সিজেনকে আমরা ব্যালেন্স করি ডাইক্রোমেট অ্যানায়নের,
এখানে দুটো পিরিডিনিয়াম দিয়ে ব্যবহার করছে, পিরিডিনিয়াম দিয়ে ব্যালেন্স করছে, অর্থাৎ ক্রোমিয়াম ট্রাইঅক্সাইডকে যদি সরাসরি পিরিডিনের মধ্যে ঢেলে দেওয়া হয় তাহলে এই কম্পাউন্ডটা তৈরি হয়, অরেঞ্জ ক্রিস্টালস প্রেসিপিটেট পড়ে, এবং এটাকে ব্যবহার করা হয় ডাইক্লোরোমিথেন ডিসিএম মানে CH2Cl2 অথবা NN ডাইমিথাইল ফর্মামাইড এই কম্পাউন্ড এই সলভেন্টের মধ্যে। NN ডাইমিথাইল ফর্মামাইড এটা স্ট্রাকচারটা কীরকম? স্ট্রাকচার কীরকম জানা আছে? ফর্মামাইডের স্ট্রাকচার তো এইটা নাকি? ফর্মিক অ্যাসিডের অ্যামাইড, তাই তো? হ্যাঁ, মানে এইটা হচ্ছে ফর্মিক অ্যাসিড উপরেরটা, তারপরে হচ্ছে ফর্মামাইড, তারপরে বলেছে NNDME, অ্যাকচুয়ালি NNDMF, তাহলে এই দুটো। এটা কী ধরনের সলভেন্ট গো? অ্যাপ্রোটিক না প্রোটিক? অ্যাপ্রোটিক। কোনো মানে কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের ওপরে দুটো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট আছে কিন্তু কোনোটার উপরে হাইড্রোজেন নেই। আচ্ছা, এটা কী ধরনের সলভেন্ট যদি এটাকে সলভেন্ট হিসেবে ইউজ করা যায়? এটা প্রোটিক, কারণ নাইট্রোজেনের উপর হাইড্রোজেন আছে তো। অ্যামোনিয়া তো প্রোটিক সলভেন্ট, ঠিকই আছে। তো এটা তাহলে অ্যাপ্রোটিক এবং পোলার। DMF ইজ ওয়ান অফ দ্য মোস্ট পোলার সাবস্ট্যান্সেস দ্যাট উই ক্যান ইউজ ইন আওয়ার অর্গানিক কেমিস্ট্রি ল্যাব। তাহলে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। আবার CH2Cl2 সেটা কিন্তু নন পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। তো DCM বা DMF এর মধ্যে আমরা এটাকে ব্যবহার করতে পারি, তারও এরকম অজস্র এক্সাম্পল আমি এখানে দিয়েছি, তুমি দেখতে পারো এগুলো। এবার প্রশ্ন হচ্ছে যেটা হয় কী করে, মানে আমরা তো বলছি তো এটা যে ওরকম করে হচ্ছে, কিন্তু আমরা জোনসের ক্ষেত্রে যেরকম মেকানিজম দেখেছিলাম, এস্টার তৈরি হয়েছিল ক্রোমিক অ্যাসিড বা ডাইক্রোমিক অ্যাসিডের সাথে অ্যালকোহলের রিয়াকশন করে, তাহলে এখানে এটা হচ্ছে কী করে? কিন্তু চিন্তা করে দেখো, এই জিনিসটাকে আমরা ভাবতে পারি অ্যাসিড ক্লোরাইড, আমরা একটু আগেই বলেছি যে এটা অ্যাসিড ক্লোরাইড। তা অ্যালকোহলের সাথে যদি তুমি অ্যাসিড ক্লোরাইড কিংবা অ্যাসিড অ্যানহাইড্রাইডের রিয়াকশন করো, তাহলে নিউক্লিওফিলিক অ্যাডিশন এলিমিনেশন টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে এস্টার ফর্মেশন হতে পারে। তো এই যে জেনারেল মেকানিজমটা এখানে দেওয়া আছে, পারে তো হতে এস্টার ফর্মেশন। খেয়াল করে দেখো, অক্সিজেন নিউক্লিওফিলিক অ্যাটাক করলো, খুললো, এই জায়গাটায় O- হয়েছে, এরপরে এখানটা একটা লিভিং গ্রুপ আছে। এক্স যদি ক্লোরিন হয় তাহলে ক্লোরাইড হয়ে বেরিয়ে যাবে, এক্স যদি OCOR1 হয় তাহলে কার্বক্সিলেট হয়ে বেরিয়ে যাবে। দুটোই গুড লিভিং গ্রুপ। ক্লোরাইড খুবই ভালো লিভিং গ্রুপ, কিন্তু কার্বক্সিলেটও খারাপ লিভিং গ্রুপ নয়, মানে হাইড্রোক্সাইডের থেকে ফার বেটার লিভিং গ্রুপ। কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালকোহল এই দুটোর মধ্যে কোনটার পিকে কম গো? কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালকোহল কার পিকে কম? কী হলো? কার্বক্সিলিক অ্যাসিডের পিকে কত? জেনারেলি কার্বক্সিলিক অ্যাসিডের পিকে কত থাকে? তোমরা কি চলে গেলে নাকি? আচ্ছা, তো কার্বক্সিলিক অ্যাসিডের পিকে কত? কী হলো তোমাদের? বুঝতে পারছি না। কার্বক্সিলিক অ্যাসিডের পিকে 5-এর কাছে, অ্যালকোহলের পিকে 15-16-এর কাছে। তাহলে কার্বক্সিলেট কিন্তু ফার বেটার লিভিং গ্রুপ। সেই জন্য এখানটাতে ক্লোরাইড ইজ এ ফার বেটার লিভিং গ্রুপ দেন কার্বক্সিলেট, হুইচ ইজ এ ফার বেটার লিভিং গ্রুপ দেন হাইড্রোক্সাইড। তাহলে এখানে এস্টারিফিকেশন পসিবল, এবং সেটাই করেছে এখানে। দেখো PCC দিয়ে এখানে তুমি এটাকে চিন্তা করতে পারো যে এখানটা একটা অ্যাসিড ক্লোরাইডের সাথে রিয়াকশন হচ্ছে, প্রোটন ট্রান্সফার হচ্ছে, তারপরে এই টেট্রাইডাল ইন্টারমিডিয়েট যেরকম ক্লোরাইডকে ইজেক্ট করলে এখানেও ক্লোরাইডকে ইজেক্ট করলে করে ক্রোমেটেস্টার তৈরি হয়ে গেল। যেই ক্রোমেটেস্টার তৈরি হয়ে গেল তখন আমাদের এই এলিমিনেশনটা হতে অসুবিধে নেই, এবং অ্যালডিহাইড তৈরি হলো। এই অ্যালডিহাইডটা মিডিয়ামে যেহেতু কোনো জল টল কিচ্ছু নেই, তাই এখানে হাইড্রেট তৈরি হওয়ারও প্রশ্ন উঠছে না, এবং অ্যালডিহাইডটা সারভাইভ করে যাবে। কেউ কি বেরিয়ে গেছিলে? আরেকবার যোগ হলে নাকি? স্যার আমার প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি। উত্তর পাচ্ছিলাম না, তাই ভাবছিলাম তুমি হয়তো মানে আছো কিন্তু তোমার কথা শোনা যাচ্ছিল না। তাহলে অ্যাসিড ক্লোরাইডের যেরকম ক্লোরাইড ইজেক্টেড হতে পারে, ঠিক তেমনই এখানেও ওই আমাদের
ক্লোরোক্রোমিক অ্যাসিডের সল্টের সাথে অ্যালকোহলের রিয়াকশানে আমরা ফাইনালি ক্রোমেটেস্টার পেতে পারি এবং এলিমিনেশন রিয়াকশানের মাধ্যমে আমরা অ্যালডিহাইড পাবো। মিডিয়ামে জল নেই, তাহলে হাইড্রেট হবে না, তাহলে অ্যালডিহাইড স্টেজে থেমে যাবে। যদি আমরা অ্যানহাইড্রাইডটার সাথে রিয়াকশান করি, অর্থাৎ যদি আমরা পিডিসি এজেন্টটা ব্যবহার করি, সেক্ষেত্রে এটাকে আমরা অ্যানহাইড্রাইড হিসেবে ট্রিট করব এবং এখান থেকে যেরকম কার্বক্সিলেট বেরোয় সেরকম এখান থেকে ক্রোমিয়াম বেসড লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে, and then again we will have the aldehyde. So alternative মেকানিজমও আছে যে ইটু রিয়াকশানও পসিবল। যেহেতু এখানে জল নেই তাই আমরা এখানে ইটু রিয়াকশানে জলকে ব্যবহার করতে পারবো না, কিন্তু ক্লোরাইডকে বেস হিসেবে ব্যবহার করতে পারি বা এই ক্রোমেট অ্যানায়নটাকে ব্যবহার করতে পারি, হোয়াট এভার। যেগুলো আমরা মোটামুটি এলিমিনেশনটা করতে পারবো এবং এর ফলে আমাদের অ্যালডিহাইড তৈরি হওয়ার কোনো অসুবিধা হবে না। অফকোর্স এটা যদি আমরা সেকেন্ডারি অ্যালকোহল নিতাম তাহলে আমাদের কিটোন তৈরি হতো, সেরকমও অজস্র এক্সাম্পল এখানে দেওয়া আছে। এরপর কি এগোবো? লাস্টে একটা জিনিস বাকি আছে, তাহলে সেটা বলে দিলে আজকের এই পড়াটা শেষ হয়ে যায়। বলে দিই। তার মানে আমাদের অক্সিডেশন অফ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অ্যালকোহল কিন্তু হয়ে গেল। এরপর যেটা আছে সেটা হলো ডাইয়লের ক্লিভেজ, ভিসিনাল ডাইয়ল। তার ক্লিভেজ করে দুটো কার্বনিল তৈরি হচ্ছে। আচ্ছা, এরকম একটা এক্সাম্পল দাও তো আমাকে, তুমি আগে পড়ে এসছো যেখানে একটা সাবস্ট্রেটকে দুটুকরো করে দুটো কার্বনিল তৈরি হচ্ছিল। তো এটা ওজোনোলিসিস। কারেক্ট, ওজোনোলিসিস। সেখানে প্রথমে মল-ওজোনাইড তৈরি হয়, তারপরে সাইক্লো রিভার্সন হয়ে সাইক্লো অ্যাডিশনের মাধ্যমে মল-ওজোনাইড তৈরি হয়, তারপর সাইক্লো রিভার্সনের মাধ্যমে দুটো আলাদা আলাদা ফ্র্যাগমেন্ট বেরিয়ে আসে, একটা কার্বনিল বেরোয়, একটা কার্বনিল অক্সাইড বেরোয়, তারপর তারা আবার নিজেদের মধ্যে যোগ হয়ে ওজোনাইড তৈরি হয়। তারপরে বিভিন্ন ওয়ার্কআপ করে কেটে কুটে আমরা অক্সিডেটিভ ওয়ার্কআপ হলে কার্বক্সিলিক অ্যাসিড বা কিটোন পাই, নন অক্সিডেটিভ ওয়ার্কআপ হলে অ্যালডিহাইড পেতেও পারি, ডিপেন্ডিং আপন সাবস্টিটিউয়েন্ট কি প্রেজেন্ট আছে অ্যালকিনে তার উপরে। তো এটা অনেকটা তাই, এটা হচ্ছে একটা ডাইয়ল যেটার দুটো পাশাপাশি কার্বনে দুটো ওইচ আছে, 1,2 ডাইয়ল, ভিসিনাল ডাইয়ল। যেমন হাইড্রেটগুলোকে আমরা জেমিনাল ডাইয়ল বলে থাকি, এগুলো ভিসিনাল ডাইয়ল। এদেরকেও আমরা টুকরো করে কার্বনিল কম্পাউন্ড অ্যালডিহাইড বা কিটোন বানাতে পারি। দুটো মেথড আছে এবং দুটো মেথড পারস্পরিকভাবে কমপ্লিমেন্টারি। যেহেতু এসেনশিয়ালি এগুলো অক্সিডেশন অফ অ্যালকোহল, তাই একটা হাই ভ্যালেন্ট এলিমেন্ট নিতে হয়। এখানে আমরা আয়োডিন নিয়েছি। এই আয়োডিনটার অক্সিডেশন নাম্বার কত গো? এই আয়োডিনটা +7। এটার নাম হচ্ছে পারআয়োডিক অ্যাসিড, ঠিক আছে? এটাকে আমরা ব্যবহার করি যখন আমরা রিয়াকশানটা জলে করতে চাই। আর যদি আমাদের লক্ষ্য থাকে যে রিয়াকশানটা আমরা গ্লাইকলের অক্সিডেশনটা অর্গ্যানিক মিডিয়ামে করব, অর্থাৎ লাইক বেনজিন আর অ্যাসিডিক অ্যাসিড এইসব মিডিয়ামের মধ্যে করব, জল ব্যবহার করব না, তাহলে আমরা ব্যবহার করি লেড টেট্রাঅ্যাসিটেট বা এলটিএ। এই লেডের অক্সিডেশন নাম্বার কত? +5। এই আচ্ছা, আয়োডিক অ্যাসিডের +5। আরে আয়োডিক অ্যাসিড নয় রে ভাই, লেড টেট্রাঅ্যাসিটেট। আচ্ছা, লেডটা হলো স্যার প্লাস +4, ঠিক। প্যারায়োডিক অ্যাসিড নিজে রিডিউসড হয়ে চলে যাচ্ছে আয়োডিক অ্যাসিডে। আয়োডিক অ্যাসিডের আয়োডিনের অক্সিডেশন নাম্বার কত? মানে +5। +5, তার মানে 2 ইউনিট কমে গেছে। আর এলটিএ থেকে তৈরি হচ্ছে লেড ডাই অ্যাসিটেট। এই লেড ডাই অ্যাসিটেটে লেডের অক্সিডেশন নাম্বার কত? +2। তাহলে সেই 2 ইউনিট চেঞ্জ হয়েছে। মাঝের মধ্যে লাভের লাভ কী হয়েছে? এই যে সেন্ট্রাল লাল নীল কার্বনের মাঝখানে যে সিঙ্গেল বন্ডটা ছিল সেটা ভেঙে গেছে, ভেঙে গিয়ে একটা লাল কার্বনিল আর একটা নীল কার্বনিল পেয়েছে। বোঝা গেল না? এবার এদের মেকানিজমটা একটুখানি দেখতে হবে। যখন আমরা পারআয়োডিক অ্যাসিড ব্যবহার করছি তখন একটা প্রথমে এই অক্সিজেনটা এই আয়োডিনে যেরকম কার্বনিলের নিউক্লিওফিলিক অ্যাটাক করে কার্বনিল কার্বনে, সেরকম আয়োডিন অক্সিজেন ডাবল বন্ডে আয়োডিনটা মোর ইলেকট্রোফিলিক, তাহলে ওই কার্বনটাতে অ্যাটাক খুললো। খোলার পরে আবার একটা সেকেন্ড নিউক্লিওফিলিক অ্যাটাক হয়ে একটা সাইক্লিক ইন্টারমিডিয়েট তৈরি হয়, যেটা একটা সাইক্লিক পাইরুভেট এস্টার। অর্থাৎ বেসিক্যালি এস্টারিফিকেশন রিয়াকশন হলো দুবার, একবার ওপরের অক্সিজেনটা দিয়ে একবার নিচের অক্সিজেনটা দিয়ে। এবং যেহেতু দুটো OH একই মলিকিউল আছে এবং পাশাপাশি আছে, তার একটা 5 মেম্বার রিং তৈরি হবে। যে 5 মেম্বার রিংয়ে দুটো কার্বন থাকবে, দুটো অক্সিজেন থাকবে আর একটা আয়োডিন থাকবে। এই আয়োডিনটা আয়োডিন +7 আছে।
এরপর ঠিক যেরকম সাইক্লোরিভার্সন হয় না, মলওজোনাইড ভেঙে যায় যেরকম, সেরকম সাইক্লোরিভার্সন রিয়াকশন হবে। এই সিসি বন্ডটা ভেঙে সিও ডাবল বন্ড তৈরি হবে, অক্সিজেন আয়োডিন বন্ড ভেঙে আয়োডিনের উপরে একটা ইলেকট্রন পেয়ার যাবে, আয়োডিন অক্সিজেন ভেঙে আরেকটা ইলেকট্রন পেয়ার কার্বন আর অক্সিজেনের মাঝখানে চলে এসে দুটো কার্বনিলকে লিবারেট করবে, এবং এখানে তৈরি হলো আয়োডিন 5 স্পিসিস, যেটা জল লিবারেট করে দিয়ে তৈরি করবে আয়োডিক অ্যাসিড। এইখানে আমরা একটা রিয়াকশান পড়েছিলাম অসমিয়াম টেট্রক্সাইড দিয়ে হাইড্রক্সিলেশনের সময়ে, লিমিউ জনসন অক্সিডেশন, সেটা একবার একটু দেখে নিও। অনেকটা এই মেকানিজমটা অনেকটা তারই মতো। সেখানেও আমরা সোডিয়াম পারআয়োডেট দিয়ে রিয়াকশান করতাম, আর একটা সেকেন্ডারি একটা অসমিয়াম টেট্রক্সাইড থাকতো, আর সেকেন্ডারি একটা অক্সিডেন্ট থাকতো, যেটা অসমিয়াম টেট্রক্সাইডকে আবার ফার্দার অক্সিডেশন করতে হেল্প করতো। তো এলটিএ দিয়েও ওই একই রকমভাবে রিয়াকশান হয়। সেটা হচ্ছে যদি আমাদের সিন ওইচ থাকে তাহলে সাইক্লিক একটা ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে রিয়াকশানটা যায়। হাউএভার যদি এটা অ্যান্টি ওরিয়েন্টেশনে থাকে, দুটো ওই যদি অ্যান্টি ওরিয়েন্টেশনে থাকে এবং তাদেরকে যদি সিন ওরিয়েন্টেশনে নিয়ে আসা পসিবল না হয়, তাহলে কিন্তু আমাদের স্টেপ ওয়াইজ মেকানিজমেও এই এলিমিনেশনটা পসিবল। অর্থাৎ পারআয়োডেটের জন্য এই সাইক্লিক মেকানিজমটা অ্যাবসলিউটলি এসেনশিয়াল। এই সাইক্লিক ইন্টারমিডিয়েটটা তৈরি হতেই হবে, যদি তৈরি না হয় তাহলে অক্সিডেশন সাকসেসফুল হবে না। লেড টেট্রাঅ্যাসিটেটের জন্য কিন্তু দেয়ার ইজ অ্যান অপশন, যে যদি দুটো ওইচকে সিনতে রাখো তাহলে সাইক্লিক ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে যাবে, কিন্তু দ্যাট ইজ নট অ্যাবসলিউটলি এসেনশিয়াল। এবং সেই জন্য খেয়াল করে দেখো, যখন ট্রান্স ডেকালিন নেওয়া হয়েছে, দুটো ওইচ এরা সিস না ট্রান্স? দুটো ওইচ সিস না ট্রান্স? সিস। এটা নিচের দিকে আছে, এটা উপরের দিকে আছে, তাহলে এদিকে তুমি কি বলবে? অ্যান্টি বলবে তো, না কি বলবে? দুটো অ্যান্টি, এবং মাঝখানে যে সিঙ্গেল বন্ড আছে সেটা তো ঘুরতে পারে না, কারণ দুটো রিং দিয়ে লক করা আছে। তাহলে এখানে সাইক্লিক ইন্টারমিডিয়েট তৈরি হওয়া কি পসিবল? তাহলে HIO4 দিয়ে কোনো রিয়াকশন হবে না। সবসময় HIO4 দিয়ে করে না, সোডিয়াম পারআয়োডেট দিয়ে অনেক সময় করে, মিডিয়াম একটা অ্যাসিডের সোর্স রেখে দেয়, তাহলে কোনো সিসি ক্লিভেজ হয় না। কিন্তু যদি সেটা সিস হয়, অর্থাৎ দেখো এই ওইচটাও নিচের দিকে আছে, এই ওইচটাও নিচের দিকে আছে, সেখানে সাইক্লিক পারআয়োডেট এস্টার তৈরি হতেই পারে, এবং সেখানে ক্লিভেজ হয়ে যাচ্ছে। দেখো মাঝখানের বন্ডটা ভেঙে গিয়ে দুটো কার্বনিল হয়ে যাচ্ছে। অর্থাৎ ট্রান্স ডেকালিন 9,10 ডাইয়লকে যদি অক্সিডাইজ করা হয় HIO4 দিয়ে, তাহলে সে অক্সিডাইজড হবে না, কিন্তু সিস ভ্যারাইটিটা অক্সিডাইজড হবে। LTA দিয়ে কিন্তু অক্সিডেশন হবে, ট্রান্সটারও হবে, কারণ সেখানে সাইক্লিক ইন্টারমিডিয়েট ইজ নট ম্যান্ডেটরি, দরকার নেই। যদি না হয় তাহলে এই এলিমিনেশনটা স্টেপ ওয়াইজ হতে পারে। এবার স্টেপ ওয়াইজ এলিমিনেশনটা হ্যাপেন্স টু বি স্লোয়ার দেন দ্য সাইক্লিক ইন্টারমিডিয়েট দিয়ে যে মেকানিজমটা আছে তার তুলনায়। সেই কারণে এই কম্পাউন্ডটার অক্সিডেশনটা একটু স্লোয়ার হবে কম্পেয়ার টু ইটস ডায়াস্ট্রি আইসোমার, যেখানে দুটো ওইচ একই দিকে আছে এবং সাইক্লিক ইন্টারমিডিয়েট তৈরি করা পসিবল, কিন্তু হবে। অর্থাৎ এই জিনিসটাকে যদি আমাকে ক্লিভেজ করতে হয়, তাহলে আমাদের কিন্তু LTAকেই ব্যবহার করতে হবে, তখন আমাদের আর HIO4 ব্যবহার করা যাবে না। যেহেতু এগুলো এস্টারিফিকেশান মানে তার মানে তো এই অ্যালকোহলটা এইখানে গিয়ে অ্যাটাক করছে বা এই ধরনের একটা কিছু ঘটছে। তো তা এই জায়গায় যদি বড় বড় বাল্কি গ্রুপ থাকে, তাহলে রিয়াকশানটা কি ভালো হবে? তোমার নিউক্লিওফাইল যদি ভীষণ বাল্কি হয়ে যায়, তাহলে কি সেটা ভালো হয়? যেমন ধরো যেমন ধরো তোমাকে যদি বলা হয় যে এইরকম এক পিস সাবস্ট্রেট তোমাকে দেওয়া হয়েছে এক্স, রাইট? এবার এর মধ্যে তুমি একবার দিচ্ছ এইটা, একবার দিচ্ছ এইটা, আর আরেকবার দিচ্ছ এইটা। এটার না, এটা হচ্ছে ইথক্সাইডটা লাল করে দিলাম, এই এটাকে নীল করে দিলাম। আচ্ছা বলো তো, কোন ক্ষেত্রে E2SN2 এই রেশিওটা কোন ক্ষেত্রে বেশি হবে? স্যার
E2 বেশি হবে স্যার, এটা ওই টি বিউটাক্সাইড যেটা আছে স্যার। নীল রঙেরটা, আর কারেক্ট, কারণ ওর নিউক্লিওফিলিসিটি কম। কেন কম? কারণ তো ওই স্টেরিক ক্রাউডিং, বাল্কি গ্রুপ আছে স্যার। বাল্কি গ্রুপ, হ্যাঁ, ঠিক স্ট্রেক ঠিক ঠিক ঠিক। তাহলে সেই একই জিনিস তো এর জন্যও প্রযোজ্য। আচ্ছা খেয়াল করে দেখো, এটা একটা ভিসিনাল ডাইয়ল, এটাও একটা ভিসিনাল ডাইয়ল, একটা ইথিলিন ডাইকল, এটা হচ্ছে পিনাকল। এই ওইচটা আর এই ওইচটা কোনটা মোর নিউক্লিওফিলিক? এটা 1 নম্বর ওইচ, এটা 2 নম্বর ওইচ, কোনটা মোর নিউক্লিওফিলিক? যেখানে স্টেরিক ক্রাউডিং কম আছে, স্টেরিক কম আছে স্যার। 1 নম্বরে স্টেরিক ক্রাউডিং কম আছে না বেশি আছে? বেশি আছে স্যার। স্টেরিক ক্রাউডিং বেশি, নিউক্লিওফিলিসিটি কম হয়ে যাবে। কম হয়ে যাবে, ঠিক কারেক্ট। তো সেসব পয়েন্ট তো আছে। এরপর যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে যে আমি এই যে জিনিসটা পেয়েছি সেটার সিনথেটিক ইউটিলিটি কী? সিনথেটিক ইউটিলিটি হচ্ছে, খেয়াল করে দেখো, এই অ্যালকিনটাকে যদি ওজোনোলিসিস করা হয় এবং নন অক্সিডেটিভ এনভায়রনমেন্টে করা হয়, তাহলে এই দুটো কম্পাউন্ড তৈরি হয় না? হ্যাঁ স্যার। আমরা বেসিক্যালি এই ডাইয়লের অক্সিডেশনটা করে সেই একই পারপাস করছি। আচ্ছা এইখান থেকে এইখানে যাওয়ার একটা রিয়েজেন্ট বলো দেখি। অ্যালকিন থেকে ভিসিনাল ডাইয়ল কী করে যাবো? কী হলো? পারবে না? অসমিয়াম টেট্রাক্সাইড? হাইড্রোক্সিডেশন ভুলে গেছো? আচ্ছা আরেকটা বলো। ওখানে তো 3-4খানা মেথড পড়া হয়েছিল। হ্যাঁ, কোল্ড ডাইলিউট KMnO4, সেটাও হবে, ঠিক। প্রেফোস্ট রিয়াকশন মনে আছে? সিলভার বেঞ্জয়েড দিয়ে, তারপর তার উডওয়ার্ড মডিফিকেশন মনে আছে? মনে আছে? আরেকটা আছে, এটা কি ইপক্সাইড করে দাও, তারপরে অ্যাসিড ওয়াটার কিংবা অ্যালকালি ওয়াটার দিয়ে ইপক্সাইডকে খুলে দাও SN2 রিয়াকশন করে, তাহলে ওর ভিসিনাল ডাইয়ল পেয়ে যাও। তাহলে সেই কাণ্ডটা করে আমি ভিসিনাল ডাইয়ল বানাতে পারি। তারপর সেটাকে এই HiO4 ক্লিভেজ দিয়ে, যেটাকে ম্যালাপ্রাদে অক্সিডেশন বলে, আর যদি LTA দিয়ে করো তাকে বলে ক্রিগি অক্সিডেশন। তাহলে যে কোনো একটা তুমি ইউজ করে এই দুটো ফ্র্যাগমেন্ট পেতে পারো। এবার এদের প্রচুর ইউজফুল সিনথেটিক ট্রান্সফরমেশন আছে, সেগুলো আমাদের সিলেবাসে নেই, আমি জাস্ট দেখিয়েছি। যেমন ধরো এই পার্টিকুলার কম্পাউন্ডটা, এটাকে NaIO4 দিয়ে ট্রিট করেছো, তাহলে এখান থেকে কেটে যাবে। এই লেফট হ্যান্ড সাইড থেকে বেরিয়ে আসছে ফর্মালডিহাইড, ওটা নিয়ে আমি চিন্তিত নই। এদিকে বেরোচ্ছে একটা অ্যালডিহাইড, এখানে একটা ভিটিক রিয়াকশন করেছে, দেখেছো? স্টেবিলাইজড ইলিড দিয়ে ভিটিক রিয়াকশন করেছে, তাহলে কার্বন কার্বন ডাবল বন্ড তৈরি হয়েছে, ট্রান্স। বোঝা গেল? ধরো এই কম্পাউন্ডটা, এখানে ডাইয়ল আছে, তাহলে এই পার্টটা ভেঙে গেল, এই পার্টটা ভেঙে ফর্মালডিহাইড তৈরি হলো, এইখানটায় CHO তৈরি হলো। এই CHOটার সাথে একটা অ্যাক্টিভ মিথিলিন কম্পাউন্ডের রিয়াকশন করছে, এখানে আলফা হাইড্রোজেন আছে, হাইলি অ্যাসিডিক, অ্যালডল রিয়াকশন তৈরি হয়ে গেছে, আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল। এগুলো তুমি পড়বে পরে। তো এই ধরনের সব ট্রান্সফরমেশন করা যায়। এক্ষুনি এই স্লাইডের, সত্যি কথা বলতে এই স্লাইডটা তোমাদের হয়তো খুব কাজে লাগবে না, কিন্তু আমি তোমাদেরকে দেখানোর জন্য কিছু কিছু এক্সাম্পল এখানে দিয়ে রেখেছি। যখন পরে যখন ম্যাচিওর্ড হবে, আরও পড়বে, তখন এই স্লাইডটা যদি রিভিজিট করো, তো ইট উইল প্রবাবলি মেক আ লিটল বিট মোর সেন্স। এটা নিয়ে এই এই যে আলোচনা হলো, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কি? তাহলে আমি রেকর্ডিংটা বন্ধ করি।